করোনা চিকিৎসায় বড় সংকট, দেশে ৯৩,০০০ মানুষের জন্য ভেন্টিলেটর মাত্র একটি, চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক চিত্র বলছে বিশেষজ্ঞরা। নগদ সহায়তার টাকা নিয়ে ৯/৬ লাগামহীন দুর্নীতির প্রমাণ বলছে টিআইবি, তদন্তে নেমেছে দুদক। প্রণোদনার অর্থের ভাগ চায় সরকারি প্রতিষ্ঠানও, শিল্প মন্ত্রণালয়ের চিঠি, উদ্বেগ বেসরকারি উদ্যোক্তাদের। বসুন্ধরার বৃহত্তম করোনা হাসপাতালে যাত্রা শুরু, বিশ্বজুড়ে কমেছে মৃত্যু মিছিল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ২ মাসের সর্বনিম্ন। প্রবল ঘূর্ণিঝড় হয়ে এগিয়ে আসছে আমফান, আঘাত করতে পারে বুধবার, উপকূলীয় জেলাগুলোতে নানা প্রস্তুতি। লকডাউনের বন্দি জীবনে জেগে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো, মুক্তি দেয়া হচ্ছে বলিউডের সিনেমা। এবার মাশরাফির ব্রেসলেট বিক্রি হলো ৪২ লাখ টাকায়, রাতে ভার্চুয়াল আড্ডায় তামিমের অতিথি বিরাট কোহলি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত, সাথে আছি আমি নাহিদ সিহা। দেশে মোট ভেন্টিলেটর আছে ১৭৬৯টি। সেভ দ্য চিলড্রেনের তথ্যমতে মোট জনসংখ্যা ৯৩,২৭৩ জনের বিপরীতে ব্যবহার করা হয় মাত্র একটি ভেন্টিলেটর। আর করোনা চিকিৎসায় ভেন্টিলেটর যুক্ত আইসিইউ সেবা আছে মাত্র ১৭ জেলায়। একই সাথে আইসিইউগুলোতে নেই পর্যাপ্ত দক্ষ জনবল, অনেক উপজেলায় নেই অক্সিজেন সাপ্লাই। বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রত্যাশা অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা গড়ে না ওঠায় করোনা দুর্যোগে হিমশিম খাচ্ছে চিকিৎসা কার্যক্রম। বিস্তারিত দেখুন ফখরুল ইসলামের প্রতিবেদনে। সারা দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মোট হাসপাতাল ৫,৭০৯টি। সরকারি হাসপাতালের ভেন্টিলেটর যুক্ত আইসিইউ সংখ্যা ৪৩২ আর বেসরকারি আইসিইউ ৭৩৭টি। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্যমতে দেশে মোট ১৭৬৯টি ভেন্টিলেটরের মধ্যে মোট জনসংখ্যার ৯৩,২৭৩ জনের বিপরীতে ব্যবহৃত হয় একটি ভেন্টিলেটর, যেখানে এখনও বেশ কয়েকটি জেলা উপজেলায় নেই কোনো আইসিইউ সুবিধা, যাতে জীবনহানির শঙ্কা নিয়ে রাজধানীমুখী হতে হয় মফস্বলের রোগীদের। ৮টা বিভাগে অলরেডি ১০,০০০-এর উপরে আইসোলেশন বেড আছে, অক্সিজেন কিন্তু আছে ১৫,০০০-এর উপরে, ভেন্টিলেটর আমাদের আছে, পর্যাপ্ত পরিমাণে আইসিইউ আমাদের আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি ৬ জন করোনা রোগীর মধ্যে একজনের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, যা পরে গুরুতর হয়ে ওঠে, আর এর জন্য প্রয়োজন ভেন্টিলেটর সেবা। যে অল্প সংখ্যক ভেন্টিলেটর রয়েছে এই মুহূর্তে, সেই ভেন্টিলেটর দিয়ে কিন্তু কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করা সম্ভব নয়, এবং সাধারণ রোগীদের চিকিৎসাও তো হচ্ছেই না। আমরা যখন ক্রাইসিস হয় তখন আমরা মুনাফার দিকে বেশি নজর দিয়ে ফেলি। সুতরাং আমি আপনার মাধ্যমে তাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে মানুষের ক্রাইসিস সময় মানুষের কাছ থেকে মুনাফা লাভের বিষয়টি একটু কম করাই। এছাড়া সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে সহ নানা প্যাথোলজিক্যাল টেস্টটুকুও মেলে না অনেক ক্ষেত্রে। বিপরীতে বেসরকারি হাসপাতালে জোটে টেস্টের উচ্চ মূল্য ফির খড়ক। আমাদের যে বর্তমানে চিকিৎসা ব্যবস্থাপনা, স্বাস্থ্য ন্যায় চিকিৎসা, এটা জনপ্রত্যাশা অনুযায়ী তো হয়নি। যে জনপ্রত্যাশা নিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে সাজায় তুলতে হবে। এক্ষেত্রে মানুষকে ন্যূনতম স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় সুশাসন ও চিকিৎসা ব্যবস্থায় সমন্বয় নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি প্রত্যেকটা উপজেলায় এই ন্যূনতম চিকিৎসা সুবিধাগুলো নিশ্চিত করতে পারি, যেমন এক্স-রে, আলট্রাসোনো এবং কিছু মৌলিক প্যাথোলজিক্যাল পরীক্ষা, তাহলে রোগীরা শুধু করোনাকালীনই উপকৃত হবে না, এটা ভবিষ্যতেও অনেক উপকৃত হবে। যে আধুনিক সুযোগ সুবিধাগুলো আছে এগুলো যতটা সম্ভব আমরা যেন পৌঁছে দিতে পারি। একদম কেন্দ্র থেকে আমাদের উপজেলা হাসপাতাল পর্যায় পর্যন্ত তদারকিটা খুব স্ট্রিক্ট করতে হবে। দেশে মোট ৬৫৪টি সরকারি হাসপাতালের মধ্যে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল ৮৯টি, এতে আইসিইউ বেড ৩২৯টি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা সংকটে হতদরিদ্রদের প্রধানমন্ত্রীর
দেয়া নগদ সহায়তার টাকা নিয়ে সারা দেশে ৯/৬ অভিযোগ উঠেছে। ২৫০০ টাকা পাওয়ার যোগ্য তালিকায় জনপ্রতিনিধি, বিত্তবান ছাড়াও এক ব্যক্তির ফোন নম্বর বিভিন্ন স্থানে ব্যবহারের মতো ঘটনা ঘটেছে। যদিও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী অনিয়মের অভিযোগ স্বীকার করতে নারাজ। তিনি বলছেন নতুন করে তালিকা ঠিক করা হবে। আর টিআইবি বলছে এই ঘটনা সরকারি খাতে লাগামহীন দুর্নীতির আরেকটি প্রমাণ। তবে দুর্নীতি অনুসন্ধানের মাঠে নামছে দুদক। প্রমাণ পেলে ২-১ দিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। করোনার অতিমারী সংকটে প্রধানমন্ত্রীর যুগান্তকারী উদ্যোগ। ৫০ লাখ পরিবারের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২৫০ কোটি টাকার ঈদ উপহার পৌঁছে দেয়া। কিন্তু টাকা ছাড়ের আগেই তালিকার অনিয়ম নিয়ে ৯/৬ অভিযোগ উঠেছে। হবিগঞ্জে ৪টি মোবাইল নাম্বারের বিপরীতে ৩০৬ জনের নাম, লালমনিরহাটে ৫৩ জনের নামের বিপরীতে এক ব্যক্তির মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। ৪০ জন সুবিধাভোগীর নামের পাশে বাগেরহাটে এক ইউপি সদস্যের নিজের মোবাইল নাম্বার দেওয়ায় তাকে শোকজ করা হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এসব অভিযোগ পুরনো। যে অনিয়মের চিত্রটি আসলো, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। সরকার একটা মহৎ উদ্দেশ্যের অবমাননা করার জন্য, বিনষ্ট করার জন্য এই পায়তারা হয়েছে। বিত্তশালী, তাদের প্রিয়জন, আত্মীয় স্বজন এবং স্থানীয় পর্যায়ে তথাকথিত জনপ্রতিনিধি তাদের এই পাশবিক আচরণ প্রতিফলিত করে তার নিজেদেরকে এই উদ্যোগের সুবিধাভোগী করার প্রয়াস করেছে। যারা এর সাথে জড়িত তাদেরকে সুরক্ষা করার জন্য অনেকে পায়তারা করছেন কিনা, কাজে আমরা এর প্রতিকার চাই। তবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এই ঘটনাকে অনিয়ম বলতে নারাজ। রিভিউ করে দেখা গেছে যে এখানে মোবাইল নাম্বারটা একাধিকবার ইউজ হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মোবাইল নাম্বারগুলো বাদ দিয়ে তাদের যেহেতু মোবাইল নাই তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট করে সরাসরি তাদের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। এখানে 15 থেকে 16% বিভিন্ন রকম সমস্যা হয়েছে এই ডাটা বেজের মধ্যে। যারা সংবাদ পরিবেশন করছে তারা ইন্টারপ্রিটেশনটা তাদের ভুল হয়েছে। এখানে কেউ স্বেচ্ছায় কোনো অনিয়ম বা দুর্নীতি করে নাই। অনুসন্ধান ও শাস্তির ব্যবস্থা করতে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন। এটি অত্যন্ত লজ্জার বিষয়। কোন জনপ্রতিনিধি এটা করতে পারে আমাদের বিশ্বাস হতে চায় না। আমরা বিভাগীয় কর্মকর্তাদেরকে বলেছি, যেসব জায়গায় এসব নিউজ এসছে তোমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়দের সঙ্গে কথা বলে দেখো নিউজটা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে কাল পরশু আমরা হয়তো এই ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করব। গত 14ই মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কর্মকাণ্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে বলা হয় প্রতিদিন 10 লাখ মানুষ নগদ সহায়তা পাবে। পুরো তহবিল 14 থেকে 18 মের মধ্যে বিতরণ করা হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। করোনা সংকট মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনার অর্থে ভাগ খুঁজছে সরকারি শিল্প প্রতিষ্ঠানও। এরই মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে 8 প্রতিষ্ঠানের জন্য 232 কোটি টাকা চলতি মূলধন হিসেবে দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে শিল্প মন্ত্রণালয়। বেসরকারি খাতের উদ্যোক্তারা উদ্বেগ জানিয়ে বলছেন এতে বঞ্চিত হবে প্রাইভেট সেক্টর। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার আর্থিক ক্ষতি মোকাবেলায় গত 5 এপ্রিল ৬৭,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য 9% সুদে 30,000 কোটি টাকা চলতি মূলধন দেওয়ার ঘোষণা করা হয়, যেখানে ঋণের সুদের অর্ধেক ঋণ গ্রহীতা ও বাকি অর্ধেক সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধ করবে। এছাড়া এসএমই খাতের জন্য চলতি মূলধন হিসেবে 20,000 কোটি টাকা ঋণ সুবিধা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকে মূলত প্রাধান্য দেওয়া হবে। সরকার ঘোষিত এই দুটি প্রণোদনা প্যাকেজেই ভাগ চাইছে সরকারি শিল্প প্রতিষ্ঠান। এরই মধ্যে প্রণোদনার অংশ চেয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে শিল্প মন্ত্রণালয়, যেখানে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন বিএসিসি কর্তৃক পরিচালিত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গাজী ওয়্যার্স লিমিটেড সহ 8টি শিল্প প্রতিষ্ঠানের জন্য 232 কোটি 18 লাখ টাকা চলতি মূলধন হিসেবে প্রণোদনার সুবিধা দাবি করা হয়েছে। জানিয়ে উদ্বেগের কথা বলছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। এই তহবিল থেকে তাদেরকে যদি প্রণোদনা দেওয়া হয় তাহলে মনে হয় যে প্রাইভেট সেক্টর বঞ্চিত হবে। তাদেরকে সহায়তা করার জন্য এই প্যাকেজ থেকে আলাদা করে রাখাটাই যুক্তিসঙ্গত হবে।
চিঠিতে বলা হয়েছে প্যাকেজে সরকারি শিল্প খাত সম্পর্কে কোনো নির্দেশনা নেই। অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, করোনাকাল যেভাবে দীর্ঘ হচ্ছে তাতে বিদ্যমান এই তহবিল যথেষ্ট নয়। সামগ্রিকভাবে এসএমই খাতে সরকারের 20,000 কোটি টাকা কিন্তু যথেষ্ট নয়, এখানে আরো বাড়াতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো যদি এখান থেকে নেয় তাহলে পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়াটাই ভালো হবে। এই কঠিন পরিস্থিতিতে উন্নয়নে আমি মনে করি যে সরকারি সংস্থাদেরও টিকে থাকার ইকুয়াল রাইট আছে অবশ্যই, এবং বেসরকারি সংস্থা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনার অর্থ যথাযথ বাস্তবায়ন করা না গেলে আরও নাজুক হতে পারে বেসরকারি খাত। সংশ্লিষ্টরা বলছেন, প্রণোদনার অর্থ যথাযথ বাস্তবায়ন করা না গেলে আরও নাজুক হতে পারে বেসরকারি খাত। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চালু হলো রাজধানী আইসিসিবিতে নির্মিত দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাম সোবহান আনভীর, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় বসুন্ধরা গ্রুপের হাসপাতাল তৈরির প্রস্তাবটি গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাম সোবহান আনভীর। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের জন্য 200টি আসন বরাদ্দ রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানান। আইসিসিবির মতো বড় একটি স্থাপনা করোনা রোগীর চিকিৎসার জন্য ছেড়ে দেয় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান। আপনি কাউকে বলে দেন যে এটা হাসপাতালে যদি এখন ইউজ করার জন্য বা কোয়ারেন্টাইনের জন্য যদি আমরা হেল্প করতে পারি। চলতি বছরের 29 মার্চ রাজধানীর আইসিসিবিতে করোনা রোগীর চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল তৈরিতে সরকারকে প্রস্তাব দেন বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান স্বাক্ষরিত এমনই এক চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। পরবর্তীতে বসুন্ধরা গ্রুপের এমন প্রস্তাবে সাড়া দিয়ে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দিতে গত 12 এপ্রিল থেকে কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 3 সপ্তাহের নির্মাণ কাজ শেষে 2013 শয্যার আইসোলেশন সেন্টার ও 71 বেডের আইসিইউ প্রস্তুত করা হয় আইসিসিবিতে। সেটি হলো রোববার অস্থায়ী এই হাসপাতালের চিকিৎসা সেবা শুরু করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে নিয়ে এর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। করোনা পরিস্থিতি মোকাবেলায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মিডিয়া যারা আমরা কাজ করি, এটা তো দিন রাত খেটে একবারে রাত সব জায়গায় দিতে হয়। এদের জন্য যদি বিশেষভাবে 200 আসন রাখার জন্য অনুরোধ করবো এই হাসপাতালে। যেভাবে পারেন সবাই একটু সাহায্য করেন বাংলাদেশকে, সবাই যেন আক্রান্ত মুক্ত থাকতে পারি আমরা। এ সময় বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের এই দুর্যোগে দেশ ও মানুষের সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। করোনা রোগীদের জন্য আইসিসিবি সহ রাজধানীতে মোট 7,500 আইসোলেশন বেড রয়েছে বলেও জানায় স্বাস্থ্যমন্ত্রী। বসুন্ধরা গ্রুপকে বিশেষ করে ওনার এখন এখানে ম্যানেজিং ডাইরেক্টর উপস্থিত আছেন, ভাইস চেয়ারপারসন উপস্থিত আছেন এবং ওনাদের চেয়ারম্যান সাহেব দেশবাসীকে সহযোগিতা করে যাচ্ছেন, সেইভাবে সহযোগিতা করে যাবেন এবং এই প্রতিষ্ঠান যেটা ওনারা দিয়েছেন এখান থেকে আজকে থেকে আমরা মনে করি এর কার্যক্রম শুরু হলো। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24 এর সিইও নঈম নিজাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আনুষ্ঠানিকভাবে আজ থেকে যাত্রা শুরু করল কোভিড আক্রান্তদের চিকিৎসায় বসুন্ধরা গ্রুপে নির্মিত বিশেষায়িত এই হাসপাতালটি। ইতিমধ্যেই ডাক্তার, নার্স সহ যোগদান করেছেন স্বাস্থ্যকর্মীরা। করোনা উপসর্গ নিয়ে যারাই ভর্তি হবেন এখানে সঠিক চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করা হবে, এমনটাই সংকল্প এখানকার কর্মরতদের। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এবার বিশ্ব পরিস্থিতির খবর। কোভিড-19-এর আঘাতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 47,99,000। 213টি দেশ ও অঞ্চলে প্রাণ হারিয়েছে 3,16,000-এর বেশি মানুষ। গেল সপ্তাহের তুলনায় 24 ঘন্টায় তুলনামূলক কম মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 860 জনের বেশি মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 91,000-এ।
গেল 24 মার্চের পর করোনায় আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃত্যু হয়েছে যুক্তরাজ্যেও। দেশটিতে একদিনে প্রাণ হারিয়েছেন 170 জনের বেশি। স্পেনের 2 মাসের মধ্যে ভাইরাসে মৃত্যু নেমে এসেছে 100-র নিচে। ইতালি, জার্মানি ও ফ্রান্সে মোট প্রাণ হারিয়েছে 650 জন মানুষ। ব্রাজিলে নতুন করে প্রাণ হারিয়েছেন 485 জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে নেপালে। নতুন করে 1.5 শতাধিক মৃত্যু এবং 5,000-এর বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে ভারতে। ভাইরাস বিস্তার রোধে চতুর্থ দফায় 31 মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টার মৃত্যু সংখ্যা কমেছে, খুলে দেয়া হয়েছে অনেক কিছুই। জীবনযাত্রা কি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে সেখানে? আপনি ঠিকই বলেছেন, জীবনযাপন খুবই স্বাভাবিক হয়ে আসছে। তবে আমি যেখানে আছি নিউ ইয়র্কে, এখানে খুবই ধীর গতিতে একেবারে পরিকল্পিতভাবে সচল করা হচ্ছে। আজ নিউ ইয়র্কের গভর্নর জানিয়েছেন যে তিনি শুধু নিউ ইয়র্কে 700 স্থানে করোনা ভাইরাস পরীক্ষার কেন্দ্র স্থাপন করেছেন এবং সেখানে যে কেউ গিয়ে পরীক্ষা করতে পারে। 1 মিনিটের কম সময় লাগে পরীক্ষা করতে। যে কারণে জনজীবন সচল করার 5টি এলাকাকে মধ্যে সচল ঘোষণা করে দেওয়া হয়েছে, যেই এলাকাগুলিতে সংক্রমণ কম এবং জনসংখ্যাও আনুপাতিক হারে কিছুটা কম। এরকম একটি অবস্থায় জনজীবন অল্প অল্প করে যে শিথিল করা হয়েছে, এর ফলে কি ধরনের প্রভাব পড়ে সেটিও মনিটর করার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে বিভিন্ন স্থানে। বিশেষ করে হাসপাতালগুলোতে, সরকারি এবং বেসরকারি সব রকম হাসপাতালগুলোতে নজরদারি করা হচ্ছে যে এই যে জনজীবন শিথিল হচ্ছে, এর ফলে রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাড়ছে কিনা। যদি বাড়ে তাহলে আবার সেই এলাকাগুলো লকডাউন বা আবারও মানুষকে ঘরে থাকতে বলা হবে। এরকম একটি পরিকল্পিত উপায়ের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। সারা দেশে এখন প্রায় 50টি স্টেটের মধ্যে 48টি স্টেট আপনি বলতে পারেন যে জনজীবন স্বাভাবিক প্রায়, কিন্তু এর মধ্যে বেকারত্ব প্রায় 36 মিলিয়ন মানুষ বেকার রয়েছে। এদেরকে কাজে ফিরতে ফিরতে আসলে 1 বছর লেগে যাবে এমনটি বলছে। ফলে একটা অর্থনৈতিক সংকট তো রয়েছে। যেই অর্থনৈতিক সংকট মোকাবেলায় অবশ্যই এখানকার যেই অর্থনৈতিক যেই বিষয়গুলো যারা পর্যালোচনা করে তারা বলছেন যে মানুষের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে কমপক্ষে 1 বছর লাগবে। তারপরেও অনেকে হয়তো সারা জীবন হয়তো কাটিয়ে উঠতে পারবে না, তাদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন। এরই মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে সমস্ত প্রণোদনা দেওয়া হয়েছে, বলা হচ্ছে এটি যথেষ্ট নয়, কারণ যে সমস্ত কড়াকড়ি রয়েছে, যে সমস্ত শর্ত রয়েছে তা পূরণ করা অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে কঠিন, যে কারণে এগুলি শিথিল করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরই মধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন এবং সেই প্রচারণায় তার মূল লক্ষ্য করছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এবং বারাক ওবামার সাবেক ভাইস প্রেসিডেন্ট যিনি জো বাইডেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ। যে কারণে রাজনীতি বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসটি মোকাবেলায় যেই ব্যর্থ হয়েছেন তা ঢাকতে এখনই নির্বাচন প্রচারণা শুরু করে দিয়েছেন। সেই সঙ্গে তিনি তার সব মনোযোগ বারাক ওবামার দিকে নিয়ে যাচ্ছেন, কারণ মোহাম্মদ জুনিবে এখনো সাবেক প্রেসিডেন্টের মধ্যে বারাক ওবামা বেশ জনপ্রিয়। এরকম একটি অবস্থায় এখানকার রাজনীতি আসলে ক্রমশই পরস্পরের প্রতি দোষারোপের দিকে যাচ্ছে, কিন্তু ভুক্তভোগী যারা রয়েছেন, বিশেষ করে করোনার এই পরিস্থিতির কারণে যারা আর্থিকভাবে অনটন রয়েছেন, তারা হিমশিম খাচ্ছেন, কারণ কিভাবে করে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন সেই বিষয়গুলি তার ভীষণ অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আমি আজকে নিউ ইয়র্কে বিভিন্ন এলাকায় ঘুরে দেখার চেষ্টা করেছিলাম, কারণ 2 দিন হয়েছে নিউ ইয়র্কে জনজীবন শিথিল হয়েছে এবং অনেকেই কিন্তু ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাটি সবাই ভালোভাবে শক্তভাবে পালন, সবাই মুখে মাস্ক পরছে, গ্লাভস পরছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। সরকারের দিক থেকেও এগুলি খুব মনিটরও করা হচ্ছে। ধন্যবাদ সুলতানা, যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডে 44,000 মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। আমস্টারডাম থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছেন প্রবাসী মুরাদ খান।
নেদারল্যান্ডের যে সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট, সেটা আমরা আসলে সত্যিকার অর্থে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আজকে মৃত্যুর সংখ্যা মাত্র 10 জন, হয়তো ভালোর দিকে যাচ্ছে, তবে সর্বমোট 44,000 আক্রান্ত হয়েছে, 125 জন আজকে আক্রান্ত হয়েছে, প্রায় 5,680 জন যাবৎ মৃত্যুবরণ করেছে। এই হলো আজকের করোনা আপডেটটা গভর্নমেন্ট থেকে যেটা দিয়েছে। তবে গত 11 মে থেকে প্রাইমারি স্কুলগুলো খুলে দিচ্ছে, সেখানে প্রায় 2 শিফটে ক্লাস হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স রেখে যারা সব স্টুডেন্ট একসাথে না বসতে পারে, এবং পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। তবে আস্তে আস্তে সব কিছু খুলে দিচ্ছে। 1 জুন থেকে হয়তো বা রেস্টুরেন্টগুলো ওপেন করবে, হোটেলগুলো ওপেন করবে, এবং পাশাপাশি যদি আমরা দেখি বৈশ্বিক এই যে করোনা সংক্রামক রোগের কারণে বিভিন্ন জায়গায় বিজনেসের অবস্থা খারাপ হচ্ছে, তার পাশাপাশি নেদারল্যান্ডেও খারাপ হচ্ছে। এখানে প্রায় 2% ইকোনমি ধসে পড়ছে, প্রায় 4% জবলেস হয়ে গেছে অলরেডি। এক্সপোর্ট তাদের অনেক কমে গেছে 4%-এর মতো। সব কিছু মিলিয়েই অবস্থা নেগেটিভের দিকে, তবে এটা কাটিয়ে উঠতে পারবে যেহেতু এখন সব কিছু খুলে দিচ্ছে ধীরে ধীরে। তবে এইভাবে তো চলতে পারে না। সেই পাশাপাশি আমরা দেখছি পোর্টগুলো বন্ধ আছে, শুধু বাস, ট্রাম, ট্রেন এগুলো সবই চলছে স্বাভাবিকভাবে। তবে সব কিছু আমরা যেহেতু গভর্নমেন্টের আইন কানুন মেনে চলছি, সোশ্যাল ডিস্টেন্সের মধ্যে থেকে। তবে জুন থেকে বোঝা যাবে কি হচ্ছে, এবং পরবর্তীতে সেপ্টেম্বর থেকে আরও সব কিছু হয়তো স্বাভাবিক জীবনযাত্রা আমরা করতে পারবো। তবে এটা ডিপেন্ড করছে করোনা ভাইরাসের উপর নির্ভর করে এটা কত দূর যাবে, বা মানুষকে আর সত্যিকার অর্থে ভালোর দিকে যাচ্ছে না আরও সংক্রামক হচ্ছে, এগুলো দেখতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের সামাজিক বিধিনিষেধ তুলে দেওয়ার পথে 24 ঘন্টায় নতুন করে মাত্র 9 জন কোভিড-19 সংক্রমিত হয়েছেন। নেই নতুন কোনো প্রাণহানি। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি তুলে ধরছেন সহকর্মী মাসুম বিল্লাহ। কারণে বিপাকে পড়েছে অস্থায়ী ভিসাধারী, যাদের কাছে অস্ট্রেলিয়ার অস্থায়ী ভিসা ছিল তারা। বিশেষ করে যারা অস্ট্রেলিয়া থেকে তাদের দেশে ফিরে গিয়েছে, যে দেশে হোক না কেন, তাদের এই অস্ট্রেলিয়ার বিধিনিষেধের কারণে কিন্তু তারা আসতে পারতেছে না। শত শত যাদের কাছে অস্ট্রেলিয়ার এই অস্থায়ী ভিসা ছিল তারা আবেদন করছিল যেন তাদেরকে আসার সুযোগ দেওয়া হয়, কিন্তু অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত যে ইমিগ্রেশন মিনিস্টার আছেন অ্যালান তাজ, উনি এটাকে ডিক্লাইন করে দিয়েছে। উনি বলছে যে না, হবে না। শুধুমাত্র অস্ট্রেলিয়া যারা সিটিজেন আছে এবং রেসিডেন্ট পারমিট যাদের কাছে, যারা এখানকার স্থায়ী বাসিন্দা আছে, শুধুমাত্র তারা যে দেশে আছে সেখান থেকে ফিরে আসতে পারবে এই করোনাকালীন সময়ে। কিন্তু যাদের কাছে অস্থায়ী ভিসা আছে তারা এখানে ফিরে আসতে পারবে না যতদিন না করোনার এই সমস্যাটা শেষ হয়, এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট যখন ওপেন না হওয়া পর্যন্ত তারা আসতে পারবে না। অনেকের ফ্যামিলি আছে অস্ট্রেলিয়াতে, শুধুমাত্র তারা হয়তো দেশে গিয়েছিল বেড়াতে, তারাও আসতে পারতেছে না, তাদের ফ্যামিলিরা এখানে আছে। অনেকের অনেক ভালো জব থাকার পরেও তারা জবে আসতে পারতেছে না। এই জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানির পক্ষ থেকেও কিন্তু সরকারের কাছে আবেদন করা হয়েছে যেন তাদেরকে আসতে দেওয়া হোক, কারণ তারা এখানে কাজ করতেছিল, তারা সরকারকে ট্যাক্স পে করতেছে। কিন্তু তারপরে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের জন্য কোনো দিক নির্দেশনা আসে নাই। বরং সরকারের যে ভারপ্রাপ্ত মন্ত্রী উনি ঘোষণা করেছে যে এখন পর্যন্ত যে ডিক্লারেশন আছে তাতে যাদের কাছে অস্থায়ী ভিসা আছে তারা আসতে পারবে না। এই জন্য বিপাকে পড়েছে অনেকে। আজকে অস্ট্রেলিয়ার সর্বশেষ যে তথ্য আছে আমাদের কাছে, সে তথ্য অনুযায়ী শুধুমাত্র 9 জন ব্যক্তি যারা আজকে নতুন করে এফেক্টেড হয়েছে করোনাতে, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী 7,045 জন এই পর্যন্ত এফেক্টেড হয়েছে। টেস্ট করা হয়েছে 10,42,000 লোককে, যাদেরকে টেস্ট করার ভিতরে 7,045 জন যারা এফেক্টেড হয়েছে। এখন হসপিটাল আছে সর্বশেষ তথ্য অনুযায়ী শুধুমাত্র 580 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 6,367 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী গতকালকে যে তথ্য আমাদের কাছে ছিল সেই তথ্য অনুযায়ী কিছুটা অস্ট্রেলিয়াতে বেশি ছিল, কিন্তু গত 25 দিনের ভিতর সবচেয়ে বেশি লোকের আক্রান্ত হয়েছে গত 25 দিন 30 জন অস্ট্রেলিয়ান। অনেকে ধারণা করছিল যেহেতু দ্বিতীয় স্টেপে লকডাউন কিছুটা শিথিল করার কারণেই হয়তো এটা হচ্ছে, তবে আজকের রেজাল্টটা খুব ভালো, কারণ শুধুমাত্র 9 জন এফেক্টেড হওয়ার কারণে হয়তো যে শিথিল করেছে, যে লকডাউনে যে রেস্ট্রিকশনগুলো, ছোট ছোট রেস্ট্রিকশনগুলোকে শিথিল করেছে, হয়তো এটাকে কাটিয়ে উঠতে পারবে। মালয়েশিয়ার করোনা সংক্রমণ ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে সবশেষ তথ্য আমাদের জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। নগরী বলা হয় মালয়েশিয়াকে। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটকে মুখরিত থাকতো দেশটি। পর্যটক খাতে হোটেল, মোটেল সহ পর্যটক স্থানগুলো সবসময় মুখরিত থাকতো। এখানে কয়েক প্রবাসী বাংলাদেশি কর্মরত, বিশেষ করে বিভিন্ন হোটেলগুলোতে প্রবাসীরা কাজ করে আসছে, হাউসকিপিং থেকে শুরু করে বিভিন্ন কাজে তারা কর্মরত। এখানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে 18 মার্চ থেকে সারা বিশ্বের পর্যটকদের প্রবেশ নিষেধ করে মালয়েশিয়া। করোনা ভাইরাসের সংক্রমণ কমতে থাকাতে 4 মে থেকে মালয়েশিয়া সরকার তাদের অর্থনৈতিক অঞ্চলগুলো অনেকটা শিথিল করেছে। বিশেষ করে কনস্ট্রাকশন প্রজেক্ট, ফ্যাক্টরি এবং বিভিন্ন মার্কেটগুলো শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য সেক্টর শিথিল করা হলো। হোটেল, মোটেলগুলো পর্যটক নির্ভর এইসব হোটেলগুলো অনেক প্রবাসী তারা কর্ম হয়ে পড়েছে। ঠিক কবে নাগাদ এটি খোলা হবে এবং
কবে এই প্রবাসীরা কর্মে ফিরবে এটি একটি শঙ্কার মধ্যে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছে 22 জন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 6,894 জন। নতুন করে সুস্থ হয়েছে 59 জন। এই নিয়ে সর্বমোট সুস্থ হয়েছে 5,571 জন। গত 24 ঘন্টা কোনো করোনা রোগী মৃত্যু হয়নি। 113 জনের রয়েছে মৃত্যু সংখ্যা। দেশটিতে এই পর্যন্ত 81 জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছে, তবে এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে ইতিমধ্যে কর্মস্থলে যোগদান করেছে। চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সত্য সাপেক্ষ এমসিও এটি 9 জুন পর্যন্ত চলবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর যেসব কাজের উপর অনুমতি দেওয়া হয়েছে, ইতিমধ্যে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া স্বাস্থ্যবিধি মেনে কোভিড-19 টেস্ট করে প্রবাসীরা নিজ নিজ কর্মস্থানে যোগ দিচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এগিয়ে আসছে আমফান। ভারতের পশ্চিমবঙ্গ হয়ে আগামীকাল কিংবা পরশু দেশের উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়টি। মোংলা, পায়রা, কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানোরও নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, উপকূলীয় সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত করা সহ জনগণকে সচেতন করতে মাইকিং শুরু করেছে সরকার। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে জন্ম হওয়া ঘূর্ণিঝড় আমফান রবিবার সকালে কিছুটা উত্তর পশ্চিমে সরে আসে। এরপরই মোংলা, পায়রা, কক্সবাজার এবং চট্টগ্রাম দেশের এই 4 সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলে আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানায়, ঘূর্ণিঝড়টি প্রতিনিয়ত ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকেই অগ্রসর হচ্ছে। এভাবে এগোলে 19 অথবা 20 মে বুধবার ভারতের পশ্চিমবঙ্গ অতিক্রম করে দেশের উপকূলে আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আমরা ঘূর্ণিঝড়ের যে বডি মুভমেন্ট বলছি, যেটা ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ারে এটা অগ্রসর হচ্ছে, সেটা যদি বলি তাহলে হয়তো বা 19-20 এর এই সময়ের মধ্যে হয়তো বা অতিক্রম করবে। প্রবল ঘূর্ণিঝড় বা তারপরেও যেতে পারে আর কি। তো এখন পর্যন্ত আমাদের আশঙ্কা এটা যে আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরই মধ্যে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, আমফানের শক্তি ক্রমাগত বেড়ে মঙ্গলবার নাগাদ এটি হয়তো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন এর অভ্যন্তরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 190 কিলোমিটার বা তারও বেশি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়েই সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে। রবিবার সাভারের বাসায় তিনি এই প্রস্তুতির কথা জানান। সাইক্লোন শেল্টারগুলোর চাবি হাতে নিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রস্তুত করার জন্য, এবং সিপিপি পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে সিপিপি ভলান্টিয়ারদেরকে মাঠে নামিয়ে দিয়ে তাদেরকে মাইকিং করে জনগণকে সচেতন করার জন্য। করোনা মোকাবেলায় সারা দেশই এখন চ্যালেঞ্জের মুখে। ঠিক এই মুহূর্তে প্রলয়ঙ্করী একটি ঘূর্ণিঝড় মোকাবেলায় পরিকল্পনা করে আগেভাগেই না এগোলে পরিস্থিতি সামাল দেওয়া দুরূহ হয়ে দাঁড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দুর্যোগের ঝুঁকি থেকে নিরাপদে নেই দেশের সর্বদক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার মানুষ। মহামারী করোনার মধ্যে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান উপকূলের দিকে ধেয়ে আসায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিতে দুশ্চিন্তায় উপকূলবাসী। তবে জেলা প্রশাসন বলছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত করা হচ্ছে। সাতক্ষীরা থেকে শাকিলা ইসলাম জুইয়ের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। যত সময় অতিবাহিত হচ্ছে তত দ্রুতই উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চলে 4 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ সাতক্ষীরা জেলার মোট 147টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রাণঘাতী করোনা পরিস্থিতির মধ্যে বুলবুল, আইলা, সিডোরের মতো ঘূর্ণিঝড় আমফান আঘাত হানার আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। যদি কোনো ওরকম আইলার মতো হয় তা আমরা যে কোথায় যাবো, এবার এরকম কোনো পথ নেই যে কোথায় গিয়ে উঠবো, বাসা কাছে বাঁচাবো। আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই, যাবার কোনো রাস্তা নেই। কোথায় যাবো আমরা? আশ্রয়কেন্দ্র বহু দূরে। দেশের দক্ষিণ জনপদে স্বাধীনতার 49 বছরেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের সঠিক সতর্ক বার্তা পৌঁছে দিতে নির্মাণ হয়নি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র। তাই সুন্দরবন সংলগ্ন একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র স্থাপনের দাবি উপকূলবাসীর। আমরা আবহাওয়ার কোনো সংকেত পাই না, আর আবহাওয়ার সংবাদ যখন চিটাগাং এবং খুলনার থেকে দেয়, 3 নম্বর সংকেত দিলে আমাদের এইখানে দেখা যাচ্ছে যে তার আগে ঝড় শুরু হয়ে যায়। দেশের দক্ষিণ পশ্চিম অংশের উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণিঝড় সতর্কীকরণ
কেন্দ্র স্থাপন করা হলে উপকূলীয় মানুষের কাছে আরও দ্রুত আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানো সম্ভব হতো। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই যে সাইক্লোন সেন্টার বা স্কুল আছে, এখানে সামাজিক দূরত্ব, আমরা যদি সব একসাথে যেই পড়ি তাহলে সামাজিক দূরত্ব কিভাবে বজায় থাকবে? জেলা প্রশাসক জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে 147টি সাইক্লোন সেন্টার ও 1400 স্কুল কলেজ প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সামাজিক দূরত্বটা বজায় রাখা যায় এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ব্যবস্থাপনাটা করা হবে এবং একই সঙ্গে গাবুরা এবং পদ্মপুকুর এই ইউনিয়নগুলো থেকে কিভাবে মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা যায় এটি এই মুহূর্তের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জরুরি ভিত্তিতে সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের এক সপ্তাহ আগে রাজধানীবাসীর কেনাকাটার প্রবণতা যেন আরও বেড়েছে। করোনার আপৎকালীন সময়ে ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানগুলোতে তারা ভিড় করছেন সামাজিক দূরত্ব না মেনেই। মার্কেটগুলোতে নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিকে রাজপথ জুড়ে শুধুমাত্র পাবলিক বাস ছাড়া দেখা মিলেছে প্রায় সকল যানবাহনেরই। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। মিরপুরের 11 নম্বর সেক্টরের ঈদ বাজার, হাজারো মানুষ কেনাকাটা করতে এসেছেন ন্যূনতম সুরক্ষা ছাড়াই। মনে হতে পারে করোনার কথা ভুলেই গেছেন তারা। মহামারীর মাঝে এমন কেনাকাটা কেন, এমন প্রশ্নের উত্তরও দাঁড় করিয়েছেন নিজেদের মতো। ঈদে মানুষ তো অবশ্যই আসবে, তাদের জীবন, তাদের ভালোবাসা, তাদের অনুভূতি বিসর্জন দিয়ে বেঁচে থাকার কোনো মানে নাই। ছেলে মেয়ের কান্দাকারি, স্ত্রীর বায়না, এটা তো মাইনা চলতে হইব, নাহলে তো সংসার চালান যাইব না। আমাদের এই যে পেট চলে না, কিছু চলে না, খাইতে পারি না, আমাদের এই জন্য দোকানপাট খোলা রাখছি। আমরা 2 মাস পর দোকান খুলছি ভাই, আমাদের তো বেচা কিনে নয় ভাই। একই অবস্থা নগরীর ফুটপাতগুলোতেও, যত দূরে চোখ যায় কেবল ক্রেতাদের ভিড়। এদিকে খোলা থাকা শপিং মলগুলো ঘুরে দেখা যায় হাত ধুয়ে ও স্প্রে করেই ভেতরে প্রবেশ করছেন ক্রেতারা। যদিও ভেতরের ভিড় বাধাগ্রস্ত করছে করোনা থেকে সুরক্ষার সব আয়োজন। কাপড়ের ফ্লোরে একটু ভিড় হচ্ছে বেশি, সেখানে আমরা আমাদের সুপারভাইজারকে দিয়ে মাইকিং করাচ্ছি সার্বক্ষণিকভাবে। 1 ঘন্টার ভিতরে যেন কেনাকাটা করে সবাই চলে যেতে পারে, এজন্য আমরা চাই এক কথা 2 কথার ভিতরেই, যদিও একদম না কিন্তু 2 কথার ভিতরে শেষ দিয়ে দিই। যে জিনিসটা আমি কিনতে আসছি এগুলো অবশ্যই লাগবে আমার, এজন্য আসছি। রোববার রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। যে যেভাবে পারছেন ঘরের বাইরে বেরোচ্ছেন নগরবাসী। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের কারণে নদীপথে নৌযান চলাচল বন্ধ থাকায় মানবেতর জীবন কাটছে অধিকাংশ নৌযান শ্রমিকদের। অভিযোগ রয়েছে গুটি কয়েক লঞ্চ মালিক বেতন পরিশোধ করলেও বাকিরা শ্রমিকদের কোনো খোঁজই নিচ্ছে না। এমনকি বছরের পর বছর চাঁদা তোলা শ্রমিক সংগঠনগুলো এমন দুর্যোগেও তাদের পাশে দাঁড়ায়নি। খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অলস সময় পার করছে নদীর বুকে নিত্য ছুটে চলা এসব নৌযান। সাধারণ ছুটি ও পরিবহন চলাচলের নিষেধাজ্ঞার কারণে প্রায় 1.5 মাস ধরে এই অবস্থায় পড়ে আছে লঞ্চগুলো। চাঁদপুর ঢাকা ও চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে ছোট বড় সব মিলিয়ে নিয়মিত প্রায় 40টি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অল্প কয়েকজন মালিক বেতন পরিশোধ করলেও বাকিরা করোনা পরিস্থিতি শুরুর পর থেকেই আর শ্রমিকদের খোঁজ নেননি। এমনকি শ্রমিক সংগঠন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জোটেনি কোনো সহায়তা। 130 জন স্টাফ আছে, কি করে বাঁচবো, সংসার চলবো কিভাবে? আমাদের অবস্থা খুব নাজেহাল, আমরা সামান্য বেতন পাই, এতে চলে না। কিভাবে চলবো, কিভাবে খাবো? সামনে দিয়ে যদি বেশি দিন লকডাউন থাকে তাহলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। সরকারি বাবদ জাহাজে থাকা অবস্থায় কিছু পাই নাই, আমাদের বাড়িঘরও কিছু পায় নাই, আর আমাদের সংগঠন থেকেও কিছু দেওয়ার কোনো পদক্ষেপ নেয় নাই। তবে শ্রমিক নেতারা বলছেন লঞ্চগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ চাঁদা তোলা হয় তার পুরোটাই ব্যয় হয় অফিস খরচ ও বিভিন্ন কর্মসূচিতে। তাই এমন দুর্যোগেও তারা শ্রমিকদের পাশে দাঁড়াতে পারছেন না। আসলে এমন কোনো পার্ট আমার ওখানে রেডি হয় না। আমার ওখানে কিছু কর্মচারী আছে, ওদের বেতন প্লাস কারেন্ট খরচ ইত্যাদি মিলে আসলে বিভিন্ন কর্মসূচির যেটা হয় এটাতে কিন্তু আসলে লেভেল। এদিকে সীমিত পরিসরে কিছু শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটি এর তরফ থেকে চাঁদপুর নদী বন্দরের ঘাট শ্রমিকদের ইতিমধ্যে বেশ কিছু খাদ্য সহায়তা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকেও 4টা লঞ্চে ত্রাণের চাল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রমিকদেরও খাদ্য সহায়তার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধানের মোকামে বেচা বিক্রি জমে উঠলেও হাসি নেই কৃষকের মুখে। তাদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন মিল মালিকরা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ধানের মূল্য নিয়ে কারসাজি ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। মাসুক হৃদয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ মোকাম জুড়ে সারি সারি ধানের বস্তা, ধান কিনতে আসা চাতাল কল মালিক ও আড়তদারদের আনাগোনা এবং দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় নৌকায় করে ধান নিয়ে আসা বিক্রেতাদের হাকডাক ও দরদামে মুখর পুরো এলাকা। চলতি মৌসুমে ধানের উৎপাদন ভালো হয় ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ধান বিক্রেতারা এই মোকামে এসে ভিড় করছেন। প্রতিদিন অন্তত 1 লাখ মন ধান আসে এই মোকামে। বেচা কেনার এমন ধুম থাকলেও হাসি নেই কৃষকের মুখে। বাজার তো মিল করতে না, ধান গা বড় লাগে বাড়ায়া, এনে ধানের দর কম। সরকারে যদি চাইলে দর না বাড়া তাহলে গিরস হইতো না, ব্যাপারী হইতো না, খরিদ্দার হইতো না। আমরা বর্তমানে বিহারি টাইট মরা, বুঝছেন? ধানের দর আর একটু নেনের বাড়াই লাগবো, চাউলের দর নাইলে তো আমরা মরা। চাইলের বাজার বাইরে আছে, আপনারা টিভিতে দেখেন চাইলের বাজার বাইরে আছে, অনেক এ বয়ে খরিদ্দার ধান কিনতেছে না, আমরা মরবার পারলাম। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মিল মালিকরা। তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এই বছর ভালো দাম পাচ্ছেন কৃষক। ধান এবং চাউল দুইটার মধ্যে আমরা সমন্বয় করতে পারতেছি না। ধানের দাম বেশি আছে, চাউলের দাম কম। চাউল আমরা মার্কেটে যে চাউল বিক্রি হয় আমাদের পর্ত অনুযায়ী, আমরা যে চাহিদা অনুযায়ী বিক্রি করার কথা সেই চাহিদা অনুযায়ী বিক্রি করতে হবে। প্রত্যেকটা মিলের এখন বর্তমানে উৎপাদন বন্ধ হইতেছে। উপজেলা প্রশাসন বলছে, আশুগঞ্জের ধানের মোকাম তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কারসাজি ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। ধানের পাশাপাশি আমাদের এবার যে চাল ক্রয়ের, সরকারিভাবে চাল ক্রয়ের যে নির্দেশনা আছে, আমাদের নির্দেশনা মোতাবেক আমাদের মিল প্রতি যে বরাদ্দ এসছে সেই বরাদ্দ মোতাবেক আমাদের মিলগুলো প্রস্তুত আছে। আশা করা যায় যে খুব শীঘ্রই আমাদের যে সরকারিভাবে চাল সংগ্রহ করা সেটা শেষ হয়ে যাবে। আশুগঞ্জ মোকামে ধানের প্রকৃত মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষক ও পাইকাররা, নয়তো আগামী মৌসুমে বোরো ধান রোপণের আগ্রহ হারাবেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার প্রভাবে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জে ধস নেমেছে পোলট্রি শিল্পে। বন্ধ হয়ে গেছে কেনাবেচা। মুরগি ও ডিমের চাহিদা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। এতে কোটি কোটি টাকা লোকসান গুনছেন ব্যবসায়ীরা। এই শিল্পকে বাঁচাতে ব্যাংক ঋণের সুদ মওকুফ সহ আর্থিক সহযোগিতার দাবি খামারিদের। রফিকুল আলমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা পরিস্থিতিতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের পোলট্রি খামারিরা। হ্যাচারি থেকে খামারিরা বাচ্চা কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। আবার হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট বন্ধ থাকায় মুরগি ও ডিমের চাহিদাও কমে গেছে। আর দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে অনেকেই বন্ধ রেখেছেন খামার। খামারিরা জানান, 1000 মুরগিতে 70 থেকে 80,000 টাকা করে লোকসান গুনছেন তারা। এই অবস্থায় সরকার ঘোষিত প্রণোদনার সঠিক বাস্তবায়ন চান তারা। করোনা পরিস্থিতির কারণে আমাদের মুরগির দাম, আমরা হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকার কারণে আমরা মুরগির দাম মোটেও পাচ্ছি না এবং ডিমের দামও পাচ্ছি না। করোনার কারণে আমাদের বিক্রি করতে অসুবিধা হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী ভবিষ্যতে পুরোটাই পোল্ট্রি সেক্টর হতে মুক্ত পড়ে থাকবে। সরকারের কাছে আবেদন যেন এই প্রণোদনাটার সুষ্ঠু ব্যবহারটা হয়। আর এই শিল্পকে বাঁচাতে ক্ষতিগ্রস্তদের বিনা সুদের ঋণ ও সুদ মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। 1 বছরে ব্যাংক ঋণ যেন করে থাকে, মাফ করে দেয় এবং আগামীতে বিনা সুদে এই ব্যবসা চালার জন্য বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সরকারকে। আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা প্রতিটা উপজেলা থেকে ক্ষতিগ্রস্ত পোলট্রি খামারিদের তালিকা তৈরি করে তাদেরকে আমরা অবশ্যই সেই 4% যে সুদে যে প্রণোদনা দেবে সেটা তাদের দেওয়ার জন্য অবশ্যই আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জে ছোট বড় প্রায় 1500 পোলট্রি খামার রয়েছে। এই শিল্পকে বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমন অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এসেছে মধুমাস জ্যৈষ্ঠ, নিজস্ব মহিমায় প্রকৃতিতে সুবাস ছড়াচ্ছে লিচুর বাগান। তবে এবার সেই সুবাসে বাদ সেধেছে করোনা সংকট। ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর এ সময় লিচুর বাজার জমে উঠলেও এবার ব্যাপক ক্ষতির মুখে যশোরের চাষিরা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর সদর ও বাঘারপাড়া লিচু চাষের জন্য বিখ্যাত। এ অঞ্চলে দীর্ঘদিন ধরে লিচুর চাষ হয়ে আসছে। এখানকার কয়েকশো বাগানে উৎপাদিত লিচু রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তবে এবছর করোনার কারণে ক্ষতির মুখে পড়েছেন এ অঞ্চলের লিচু চাষিরা। একদিকে পাইকাররা আসছেন না, অন্যদিকে রয়েছে পণ্য পরিবহনের সংকটও। বাজার পরিস্থিতি নিয়ে চরম শঙ্কায় তারা। ফলন আসার পরে ভালো আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখা যায় দাম পাচ্ছি না, লিচু আমরা বাইরে পাঠাতে পারছি না। বর্তমান পুরো লিচুর বাজার, পুরো লিচুর ওটার টাইম এখন। এই লাস্ট টাইমে যদি আমরা লিচুটা তুলে বাজারে না বিক্রি করতে পারি, তাই দেখা যায় গাছই নষ্ট হয়ে যাবে। অন্য বছর ঢাকা থেকে অনেক পার্টি আসে, এবার কোনো পার্টিই নাই। যা কিনেছি তার থেকে অনেক লস হচ্ছে। এক্ষেত্রে সরকার যদি আমাদের বাইরে পাঠানোর ব্যবস্থা করে তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। কৃষি বিভাগ বলছে, করোনা মহামারীতে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আগে থেকেই নেওয়া হয়েছে ব্যবস্থা। পণ্য পরিবহনে, বিশেষ করে কৃষি পণ্য, ফল হোক, লিচু হোক, সব কিছুতে আমরা প্রত্যয়ন প্রদান করতেছি যে তারা যাতে এই পণ্যটা সঠিকভাবে ঢাকা, চিটাগাং অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি বাজারে পৌঁছতে পারে। যশোর উপজেলায় 670 হেক্টর জমিতে এবার লিচু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। $42 লাখ টাকায় বিক্রি হলো মাশরাফি বিন মুর্তজার ব্যবহৃত ব্রেসলেট। পুরো অর্থ পৌঁছে যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। ব্যয় হবে করোনার দুর্গতদের সাহায্যে, জানিয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। এদিকে আজ রাতে ভার্চুয়াল আড্ডায় তামিম ইকবালের অতিথি বিরাট কোহলি। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। করোনাকালে ভার্চুয়াল আড্ডায় সরব ক্রীড়াঙ্গনের তারকারা। নিলামে মাশরাফির ব্রেসলেট খোঁজ খবর নিতে হাজির টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম। একটা ব্রেসলেট যাতে খোদাই করে লেখা মাশরাফি, 18 বছর নড়াইল এক্সপ্রেসের সঙ্গী। শুরুতে এর ভিত্তি মূল্য ছিল 5 লাখ টাকা, তবে পেছনে মহৎ উদ্যোগ। লড়াকু নেতার প্রিয় ব্রেসলেটের দর বেড়েই চলে, শেষ পর্যন্ত বিক্রি হয় 42 লাখে। কিনে নিয়েছে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন BLFCA। অর্জিত অর্থ পৌঁছে যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে, জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সহায়তা করা হবে করোনা ভাইরাসের এই দুঃসময়ে অসহায় মানুষদের। আমার যে যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি, অলমোস্ট আমাদের যারা কষ্টে আছে তারা যেন ভালো থাকে। আমাদের সবার উদ্দেশ্য একই, আমার উদ্দেশ্য এটা ছিল, আপনাদের উদ্দেশ্য একই, যেন আমরা মানুষদের কিছুটা ভালো রাখতে পারি, সেটাই উদ্দেশ্য। তবে বিক্রি হলেও শেষ পর্যন্ত মাশরাফির হাতেই থাকছে প্রিয় ব্রেসলেট, কেননা কিনে নেয়ার পরেও প্রিয় ক্রিকেটারকে আবারও উপহার দিতে চান BLFCA। আপনার হাতে যেটা আছে সেটা চিরজীবন থাকুক। করোনাকালে ক্রিকেট প্রেমীদের ভার্চুয়াল আড্ডায় মাতিয়ে তুলছেন তামিম ইকবাল। মাশরাফি, রিয়াদ মুশফিক ছাড়াও দেখা মিলেছে ফাফ ডু প্লেসি, রোহিত শর্মাদের। তবে আজকের অতিথি একেবারেই স্পেশাল। তামিমের আমন্ত্রণে হাজির হবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ পর্যন্ত চলতি প্রিমিয়ার লিগ ফুটবল বাতিলের সিদ্ধান্ত নিল বাফুফে কার্যনির্বাহী কমিটি। করোনার কারণে খেলার পরিবেশ না থাকায় এমন সিদ্ধান্ত নিল ফেডারেশন। কার্যনির্বাহী কমিটির সভা শেষে জানানো হয়েছে, এবারের লিগ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে থাকছে না কোনো অবনমন। এর আগে ক্লাবগুলোকে নিয়ে এক সভা করেছিল বাফুফে, সেখানে বেশিরভাগ ক্লাবই লিগ বাতিলের পক্ষে মত দেন। এরপর লিগের ভবিষ্যৎ নিয়ে ফিফার কাছে সাহায্য চাওয়া হয় গাইডলাইন, কিন্তু ফিফা থেকে জানানো হয় নিজেদেরই নিতে হবে সিদ্ধান্ত। এরপরই গুরুত্বপূর্ণ এই বৈঠকে লিগ পরিত্যক্ত করার ঘোষণা দেয় বাফুফে। সার্বিক বিবেচনায় এবং ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে আমরা 2019-20 পেশাদার লিগটিকে আমরা
পরিত্যক্ত হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত আজকের মিটিং গৃহীত হয়। করোনা মহামারীতে বন্ধ এখন সিনেমা হল এবং সিনেপ্লেক্স। ঘরবন্দি রয়েছে মানুষজন। সময় কাটাতে তারা ব্যস্ত মুঠোফোন আর টিভি স্ক্রিনে। আর এই সুযোগটিকে কাজে লাগাতে যেন জেগে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। বলিউডে সম্প্রতি এই হাওয়া লেগেছে ছবি মুক্তিতে। সুকন্যা আমিরের প্রতিবেদন। করোনা মহামারীতে বদলে যাচ্ছে বিনোদন জগতের হালচাল, কারণ সময়টিতে বেশিরভাগ মানুষই এখন ঘরবন্দি। তাই ইচ্ছে হলেই ঢু মারা যাচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন কিংবা ডিজনি প্লাসে। এক্সট্রাকশন মুভির আলোচনা সমালোচনার ঝড় দেখেই বোঝা যায় অনলাইনের দিকে মানুষের কি পরিমাণ ঝোঁক। আর এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সারাও মিলছে বেশ। বলিউডে সম্প্রতি এই হাওয়া লেগেছে ছবি মুক্তিতে। সম্প্রতি অ্যামাজন প্রাইম ঘোষণা দিয়েছে সুজিত সরকার পরিচালিত গুলাবো সিতাবো মুভিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে আগামী 12 জুন। তাই বলা যায় অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার মতো অভিনেতার ছবি মুক্তি পাচ্ছে না সিনেমা হলে। অন্যদিকে বিদ্যা বালান অভিনীত সিনেমা শকুন্তলা দেবীও মুক্তি পাচ্ছে অ্যামাজনে। ভারতীয় নারী গণিতবিদ ও মানব কম্পিউটার খ্যাত শকুন্তলা দেবীর জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে মুভিটি। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে লক্ষ্মী বোম্ব, গুঞ্জন সাক্সোনা, দ্য কার্গিল গার্ল সিনেমাগুলো। যদিও এমন সিদ্ধান্তে নাখুশ হচ্ছেন পরিবেশক, সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। সুকন্যা আমির, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা চিকিৎসায় বড় সংকট। দেশে 93,000 মানুষের জন্য ভেন্টিলেটর, মাত্র একটি। চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক চিত্র বলছেন বিশেষজ্ঞরা। নগদ সহায়তার টাকা নিয়ে 9/6 লাগামহীন দুর্নীতির প্রমাণ বলছে টিআইবি। তদন্তে নেমেছে দুদক। প্রণোদনার অর্থের ভাগ চায় সরকারি প্রতিষ্ঠানও। শিল্প মন্ত্রণালয়ের চিঠি, উদ্বেগ বেসরকারি উদ্যোক্তাদের। বসুন্ধরার বৃহত্তম করোনা হাসপাতালে যাত্রা শুরু। বিশ্বজুড়ে কমেছে মৃত্যুর মিছিল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 2 মাসের সর্বনিম্ন। অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে এগিয়ে আসছে আমফান। আঘাত করতে পারে বুধবার। উপকূলীয় জেলাগুলোতে নানা প্রস্তুতি। লকডাউনে বন্দি জীবনে জেগে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। মুক্তি দেওয়া হচ্ছে বলিউডের সিনেমা। এবং এবার মাশরাফির ব্রেসলেট বিক্রি হলো 42 লাখ টাকায়। রাতে ভার্চুয়াল আড্ডায় তামিমের অতিথি বিরাট কোহলি। এই ছিল এখনকার মতো আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।